স্টার্ট করব সেটা হচ্ছে একটা ওয়েব পেজ ডিজাইন করার ধাপগুলা কি। তো আসো আমরা একটা ওয়েব পেজ ডিজাইনের ধাপগুলা দেখে নিই। যারা একটা ওয়েবসাইট তৈরির প্রথম ধাপ তথ্য সংগ্রহ, তারপরে পরিকল্পনা, তারপরে আমরা পরিকল্পনা মাফিক সেটার ইনফরমেশন আর্কিটেকচার, মানে আমি কিভাবে আমরা এটাকে তৈরি করতে পারি সেটা, তারপর আমরা ডিজাইন করব। ডিজাইন করার পরে হয়তো একটা কি দাঁড়াইলো, তারপরে আমরা এটাকে উন্নয়ন করার চেষ্টা করব কিভাবে আমাদের ওয়েবসাইটটা সুন্দর হইতে পারে। ফাইনালি আমরা ওয়েবসাইটটা পাবলিশ করার ধাপে যাব এবং ফাইনালি পাবলিশ করার পরে রক্ষণাবেক্ষণ। তো এই 7টা পয়েন্ট একটা একটা করে আসো আমরা বিস্তারিত আলোচনা করি। ওয়েবসাইট তৈরির ধাপ হচ্ছে 7টা। প্রথম ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ। তুমি যেই বিষয়টা নিয়ে ওয়েবসাইট তৈরি করবা সেই বিষয়ে 4টা জিনিস তোমাদের মনে রাখতে হবে, খেয়াল করো সবাইকে। 4টা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে। উদ্দেশ্যটা কি ওয়েবসাইট তৈরি করার, ওয়েবসাইট এর লক্ষ্য অবজেক্টিভ কি, দর্শক নির্ধারণ মানে কারা মূলত এই ওয়েবসাইটটা দেখবে তাদের কাছে। ধরো যে বাচ্চাদের জন্য তুমি কোনো ওয়েবসাইট বানাইতেছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওয়েবসাইটটা একটু আকর্ষণীয়, কালারফুল হইতে হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? বা কার্টুন টার্টুন টাইপের। আর মূল উপাদান, মূল কন্টেন্টটা কি, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো ওয়েবসাইট তৈরির এইটা হচ্ছে প্রাইমারি তথ্য সংগ্রহ। তারপরে তুমি পরিকল্পনা করলা যে কিভাবে তুমি ওয়েবসাইটটা তৈরি করবা, মানে কিভাবে তোমার এই ওয়েবসাইটটা তৈরি করলে যারা তোমার ইউজার তাদেরকে তুমি এটা হেল্প করতে পারবা, সহজে তুমি ওয়েবসাইটটাকে তোমার সামনে। অনেকে আছে অনেক ওয়েবসাইটে ঢুকে বুঝতেই পারো না যে কোথায় যেতে হবে, কি করতে হবে, তুমি যে তথ্যটা চাইতেছো। সাপোজ ধরো আমাদের educationboard.gov.bd যে ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখো, যখনই দেখবা যে কোনো একটা পাবলিক পরীক্ষা হয়েছে, এইখানে কিন্তু একটা হেডলাইনের মতো আছে। হেডলাইনেই কিন্তু মানে চলতে নিতে থাকে যে এখানে আজকে এসএসসির রেজাল্ট জানতে এখানে ক্লিক করুন। তার মানে ওরা জানে যে যারা এই ওয়েবসাইটে আজকে ঢুকবে তারা রেজাল্ট দেখার জন্যই বেশি ঢুকবে। তো এই জিনিসটাকে তারা হাইলাইট করে রাখছে। তো এরকম ভাবে তোমাকে একটা পরিকল্পনা ডিজাইন করতে হবে যেন তোমার ওয়েবসাইটে ঢোকা মাত্র ক্লায়েন্ট বা তোমরা যারা ইউজার তাদেরকে যেন সাহায্য করতে পারে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? এরপরে হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার, মানে তোমার ওয়েবসাইটটা কি আর্কিটেকচারে গঠন হবে। ভেরা আমরা ওয়েবসাইটের আর্কিটেকচার নিয়ে আলোচনা করব। আর মানে মূলত দুইটা একটু মানে অফ রাইট, মূলত দুই ধরনের আর্কিটেকচার হয়। একটা হইলো তোমাদের লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো মানে ভেরা অনেকটা এরকম, তোমরা জানো যে একাধিক ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। ওয়েবসাইট প্রত্যেকটা পেজ যদি এইভাবে লিনিয়ার কানেক্টেড থাকে, মানে এক পেজ থেকে এই পেজে যেতে হবে, তারপরে এই পেজে যেতে হবে, তারপরে এই পেজ ব্যাক হইতে গেলেও আবার একই ওয়েতে তোমাকে ফেরত আসতে হবে। তো এই ধরনের আর্কিটেকচারকে বলা হয় লিনিয়ার আর্কিটেকচার। সবাইকে আমার কথা বুঝতেছো? এগুলো বিস্তারিত আমরা পড়বো। আর আরেকটা হচ্ছে ভেড়া হাব বা ট্রি কাঠামো, একটু জটিল আর্কিটেকচার, যেটা মানে এই পেজ থেকে তুমি চাইলে কয়েকটা পেজে যেতে পারো, আবার এই পেজ থেকে আমি চাইলে তুমি কয়েকটা পেজে যেতে পারো। এভাবে যদি ট্রি এর মতো শাখা প্রশাখা ছড়ায় সেটা ট্রি কাঠামো বলি। আবার অনেক ক্ষেত্রে হাব কাঠামো আছে। হাব কাঠামো বলতে মানে তুমি একটা পেজ থেকে সবগুলা পেজে যেতে পারবা, আবার সবগুলা পেজ থেকে মূল পেজে ফেরত আসতে পারবা। এটাকে হাব কাঠামো বলা হয়। হাব কেন বলা হয়, যারা চ্যাপ্টার 2 পড়ছো তারা মনে হয় বুঝতে পারছো, তাই না ভেরা? হাবের কথা পড়ছিলাম না আমরা, স্টার টপোলজি, সবার কি মনে আছে? জি ভাইয়া। আছে সবার? ওকে, সো আমরা জানি যে হাবের মাধ্যমে বিভিন্ন কম্পিউটার কানেক্টেড থাকে। তো এরকম বিভিন্ন ওয়েব পেজ যদি একটা মূল, এটা হলো মূল পেজ, এরা মাঝখানে যেটা থাকে সেটাকে হোম পেজ বলা হয়, তাই না? সবাই আমরা জানি। তো হোম পেজ থেকে প্রত্যেকটা পেজ যদি ইন্টার কানেক্টেড থাকে সেটাকে আমরা হাব কাঠামো বলি। তো যাই হোক, এটা আমরা বিস্তারিত পড়বো, মানে ওয়েবসাইটের আকৃতি কেমন হয়। তো তুমি করবা কি, ইনফরমেশন আর্কিটেকচারটা ডিফাইন করবা যে তোমার ওয়েবসাইটটা কেমন হলে ভালো হয়। মানে এটা লিনিয়ার হলে ভালো হবে, নাকি হাব হলে ভালো হবে, নাকি ট্রি এর মতো হলে ভালো হবে।
এই বিশ্লেষণটা তোমার করে নিতে হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? এটাকেই ইনফরমেশন আর্কিটেকচার বলা হয়। তারপরে হচ্ছে ডিজাইন। ভেরা আমরা কিন্তু ওয়েব পেজ ডিজাইন শিখতেছি, কিন্তু ভেরা আমরা কি প্রফেশনাল ওয়েব পেজ ডিজাইনার হইতে পারবো কখনো? এইটা হইতে গেলে তোমাকে সারা জীবন এইটার পিছনেই সময় দিতে হবে, কারণ এটা একটা ভাস্ট জিনিস। মানে একটা ওয়েবসাইট সুন্দর করার কাজ অনেকে কিন্তু এই কাজটাই করে। তোমরা দেখবা যে অনেক আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি আছে যারা টাকার বিনিময়ে এরকম ওয়েবসাইট ডেভেলপ করে দেয়। তো এরকম তাদের নিজস্ব আলাদা ওয়েবসাইট ডেভেলপার আছে। তারা যে কোনো, তুমি যদি একটা কাজ দাও, তারা সেই অনুযায়ী তোমাকে পেজটা ডিজাইন করে দিবে। তুমি যেই ধরনের পরিবর্তন চাবা, ওরা ওই এইচটিএমএল কোডের মাধ্যমে, ওরা এইচটিএমএল এর সাথে সাথে আরো কিন্তু সিএসএস, পিএইচপি এরকম আলাদা প্রোগ্রামিং টুলস ইউজ করে, তাতে ওয়েবসাইটটা আরো আকর্ষণীয় হয়। তো যাই হোক, তোমরা কিন্তু ভেরা জাস্ট এইচটিএমএলটাই পড়তেছো। আমাকে বলো, ক্লাসের সবাই কি বাসায় প্র্যাকটিস করছিলা? লাস্ট ক্লাসে আমরা যে কাজগুলো করছিলাম। জি ভাই। এরা আর যারা বাসায় কম্পিউটার নাই, তারা কিন্তু এইচটিএমএল এডিটর দিয়ে আমরা বলছিলাম যে অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়েও তোমরা চাইলে নামায়া করতে পারো। ট্রাই করছো কেউ? কেউ কি মোবাইলে করছো? জি স্যার, করেছি। ভেরি গুড। আর তো তুমি স্যার যদি ওখানে ডিজাইন করে ইমেজটা না ফেলো, অ্যাড করতে পারতেছিলাম না। ইমেজ অ্যাড করতে পারবা না, কারণ কম্পিউটারে মানে ইউআরএলটা দেওয়াটা সহজ। মানে মোবাইলে কিন্তু ওর ইউআরএলটা খুঁজে পায় না, কারণ মোবাইলের আলাদা কোনো ডেস্কটপ নাই। বুঝতে পারছো আমার কথা? স্যার ল্যাপটপ মানে দিয়ে তো করতে হবে? হ্যাঁ, ল্যাপটপ দিয়ে করলেও হবে। তুমি ডেস্কটপে রাখছো? ডেস্কটপে আমার মতো ইমেজ ফোল্ডার করে রাখছো? স্যার আমি হচ্ছে ভিতরে ওই যে ডিস্ক ই থেকে নিয়েছিলাম। ডিস্ক ই থেকে না নিও না, কারণ নোটপ্যাড ইতে নরমালি আমি তোমাদের বলছি যে এটা হওয়ার কথা, কিন্তু সফটওয়্যার গুলির ভার্সনে দেখা যায় কি অনেক সময় ড্রাইভ থেকে অ্যাক্সেসটা করতে পারে না। এই কারণে তুমি ডেস্কটপে রেখে করবে, বুঝছো? তাহলে দেখবে অবশ্যই ইমেজটা আসবে। সবাই কি আমার কথা বুঝছো? অনেক সময় নোটপ্যাডে ড্রাইভের অ্যাক্সেস দেওয়া থাকে না, এই কারণে ও ওই ইউআরএলটা খুঁজে পায় না। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাই। আচ্ছা ভাই, যাই হোক, তো ওইটা ডাবল ক্লাসে কি প্রসেস আলাদা নাকি? নোটপ্যাড প্রসেস আলাদা মানে বুঝিনি। নোটপ্যাড ডাবল প্লাস যেটা ভাই, আরেকটা সফটওয়্যার আছে যেটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা কিন্তু নোটপ্যাড, নর্মাল নোটপ্যাডের থেকে কিছুটা ফিচার আলাদা আছে, মানে কয়েকটা ফিচার উন্নত আছে। আর ডিস্কটা সমস্যা হয় কেন জানো? যখন আমরা উইন্ডোজ ইনস্টল দিই, তখন কিন্তু যারা কিছু জায়গায় দেখা যায় যে মানে কোন সফটওয়্যার কিন্তু ড্রাইভের অ্যাক্সেস থাকে না। তো সেক্ষেত্রে নোটপ্যাড একটা বিষয়, নোটপ্যাডের ক্ষেত্রে কিন্তু ড্রাইভ থেকে আমি দেখছি যে কোনো কম্পিউটারে তুমি কিন্তু ড্রাইভ থেকে অ্যাক্সেসটা পাও না। এই কারণে তোমরা ডেস্কটপে রেখে কাজটা করবে। ওকে, আমরা ধরো যে প্রোগ্রাম ডিজাইন করে ফেললাম। এইবারে আমরা আমার ওয়েব পেজটাকে উন্নত করার জন্য এইটাতে কি কি গাইডলাইন অনুসরণ করা যায়, কি টুলস ব্যবহার করলে, প্রোগ্রামিং টুলস কিভাবে ব্যবহার করলে সুন্দর হবে, তো এই জিনিসগুলো আমরা করব, মানে প্রোগ্রামের উন্নয়ন করব আর কি। আর এরপরে যারা খেয়াল করো, অবশ্যই আমরা ওয়েবসাইটটা পাবলিশ করার আগে কাউকে না কাউকে দিয়ে এটা সংশোধন করাবো, যারা ভালো ওয়েবসাইট যারা আগে তৈরি করছে বা যারা একটু মানে কি বলবো অভিজ্ঞ, তাদের কাছ থেকে এরা পরীক্ষা নিব বা সংশোধন করে নিব কিভাবে আমাদের ওয়েবসাইটে কোনো ত্রুটি আছে কিনা, সেগুলো ত্রুটি বিচ্যুতি ঠিক করে নিব। ফাইনালি আমরা যখন ওয়েবসাইটটা পাবলিশ করে ফেললাম, পাবলিশ করার পরে কিন্তু আমাকে সেটা রক্ষণাবেক্ষণ করতে হবে, মানে ওয়েবসাইটটা যেন থাকে, বা যেই ডকুমেন্ট গুলা তুমি যেখানে দিয়ে রাখছো বা মূল যেই সোর্স থেকে ডকুমেন্ট গুলা নিতেছে, সেই জায়গায় জিনিসগুলো যেন সংরক্ষণ করা থাকে, এইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো লাস্ট ধাপটা হচ্ছে রক্ষণাবেক্ষণ। ফাইন। তো ভেরা 7টা পয়েন্ট যদি তুমি পারফেক্টলি লেখো, এর ভিতরের কথা তুমি নিজের ভাষায় লিখলেও চলবে। বুঝছো সবাই আমার কথা? আর অনেক সময় কোনো একটা ওয়েবসাইট কিন্তু আপডেট করার প্রয়োজন হতে পারে। ধরো ইনফরমেশন চেঞ্জ হয়েছে, তোমাদের অফিসের অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে,
তো এই কারণে ব্যাকআপ রাখতে হবে এবং যে কোনো অনুপ্রবেশ কেউ যেন মানে কোনো অনুপ্রবেশকারী যেন তোমার মূল সফট মানে ওয়েবসাইটটা পরিবর্তন না করতে পারে সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো 7টা পয়েন্ট নিজের ভাষায় লিখবা এবং মানে এর ভিতরের কথাগুলা কিন্তু তুমি চাইলে নিজের ভাষায় লিখতে পারো, পয়েন্টগুলো সেম লিখতে হবে। সবাই কি বুঝতেছো? তথ্য সংগ্রহ মানে সিরিয়ালি যে সিকোয়েন্সটা আছে সেটা মেনটেন করতে হবে। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। ওকে, একটা ভালো ওয়েব পেজের বৈশিষ্ট্য দেওয়া আছে, থিওরিটিক্যাল প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। সেটা হলো ভেড়া যে কোনো ওয়েব পেজ যেন দ্রুত ডাউনলোড হয়, দ্রুত প্রদর্শন বা ডাউনলোড হয়, এটা খেয়াল রাখতে হবে। অনেক সময় করে কি ডিজাইনাররা সুন্দর করার জন্য হোম পেজটারে এত বেশি মানে কালারফুল বা এত পিকচার অ্যাড করে যে হোম পেজটা লোড হইতে হইতে অনেক সময় লেগে যায় এবং ব্যবহারকারী বিরক্ত হয়ে ভেড়া দেখা যায় যে ধুর এই ওয়েব পেজে ঢুকবোই না। তোমাদের হয় না এরকম? ডাউনলোড হচ্ছে তো জি তুমি তখন ভাইয়া, বিরক্ত অনেক হয়ে অন্য ওয়েবসাইটে চলে যাও। তো যাই হোক, ব্রাউজারের মানানসই রেজলিউশন ভেড়া যেই ব্রাউজার ইউজ করতেছে সবাই মানে নরমালি সবাই কোন ধরনের ব্রাউজার ইউজ করে, বর্তমানে গুগল ক্রোম চলতেছে বা মজিলা ফায়ারফক্স, তো এইটার মানানসই রেজলিউশন আমাদের রাখতে হবে। আর যারা মোবাইল ফোনের সাহায্যে ইউজ করে ম্যাক্সিমামই ইউজ করে গুগল ক্রোম, তো মানে ওইটা আমাদের খেয়াল রাখতে হবে। মনোযোগ আকর্ষণ ভেড়া তুমি যদি রচনার মতো একটা ওয়েব পেজ লিখে রাখো, মানে ধরো এই পেজের মতো যদি কোনো একটা ওয়েব পেজ হয় যে কেউ পড়ে দেখতে চাবে না, তাই না? সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, এই জন্য মানে মনোযোগ আকর্ষণের জন্য ছবি এমন কিছু দিবা যেন ওয়েবসাইট সম্পর্কে সবার আগ্রহ, ভিজিটরদের আগ্রহ তৈরি হয়। আর ইমেজ গ্রাফিক্স ইউজ করব ভালো মতো, যেন মানে সুন্দর, অত্যন্ত মানে অতিরিক্ত বর্ণনা ভিত্তিক টেক্সট অক্ষর অনেকের কাছে বিরক্তিকর লাগে, এই কথাগুলো বলছে, একটু খেয়াল রাখো। ওয়েব পেজের লেন্থ মানে এটা অনেকটা 1 নাম্বার পয়েন্টের মতোই, যে লেন্থ যদি কম হয় তাহলে দ্রুত প্রদর্শন আর ডাউনলোড হবে। আর ডিজাইন আর কালারের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে মানে আমাদের একটু সুন্দর হইতে হবে। মানে কি বলবো, ডিজাইনার যারা তারা দেখবা যে খুব ভালো কালার কম্বিনেশন করে, তাতে ওয়েবসাইটটা দেখতে আকর্ষণীয় হয়। আর আমরা হোম পেজে খুব বেশি কন্টেন্ট না রেখে হোম পেজে অনেকগুলো হাইপার লিঙ্ক দিয়ে রাখলে, যে তুমি এইটা জানতে চাও এখানে ক্লিক করো, এইটা জানতে চাও এখানে ক্লিক করো, তাহলে তুমি আজকে আমরা এই টপিকটাই পড়বো, হাইপার লিঙ্ক কিভাবে একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে যাওয়া যায়। বুঝতেছো সবাই আমার কথা? জি ভাই। এবং ফাইনালি হচ্ছে কন্টেন্ট টেক্সট, মানে যে টেক্সট গুলো থাকবে সেগুলো যেন তথ্য ভিত্তিক হয়, অনেক পরিমাণে তথ্য থাকে, মানে গদবাঁধা কথার চেয়ে এমন পড়া যেন সেটা পড়লে সবাই মানে ওয়েবসাইটটা সম্পর্কে ভালো লাগে আর। তো যাই হোক, এই পয়েন্ট গুলার যেটা হবে যে মূল কথাগুলা তুমি লিখে ভিতরের কথাগুলা বানায় লিখবা। বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট আজকে পড়াইছি, একটা ওয়েবসাইট তৈরির ধাপগুলা কি কি, আর একটা মানে ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি হবে। তো এবার আমরা আজকে যে প্র্যাকটিক্যাল অংশগুলো করব, 2টা প্র্যাকটিক্যাল করব, একটা হচ্ছে টেবিল আর আরেকটা হচ্ছে হাইপারলিংক। মানে ওয়েব পেজে কিভাবে টেবিল যোগ করতে হয়, এটা একটা খুব ভাইটাল একটা পয়েন্ট, এটা নিয়ে আলোচনা করব। সাপোজ এরকম একটা টেবিল, বুঝায় বলি, আমাকে বলো এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটার কয়টা রো কয়টা কলাম আছে? ভাইয়া, এই 4টা রো, টেবিলটার মানে যে সংখ্যা বললে 3টা হ্যাঁ। রো 3টা কলাম। না, 4x4, 4টা রো 4টা কলাম আছে, তাই না ভাইয়া? 1 2 3 4। ভাইয়া প্রথম রো এর নাম হলো টেবিল হেডার, মানে টেবিলের হেড। তোমরা খেয়াল করছো প্রথম হেড মানে প্রথম যেটা সেটা একটু বোল্ড অক্ষরে হচ্ছে, ক্লাসের সবাই? জি ভাই। আর আর পরের রোতে কিন্তু পরের রো গুলাতে কিন্তু নর্মাল মানে, এবং খেয়াল করে দেখো হেডারে কিন্তু সবগুলা মাঝামাঝি আছে, কিন্তু এগুলা কিন্তু লেফট অ্যালাইন, দেখছো বামে ঘেঁষানো আছে। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এইরকম একটা টেবিল আমরা ডিজাইন করব, কিভাবে টেবিল তৈরি করতে হয় সেটাই আজকে দেখব। পাশাপাশি আমি এখনই দেখাই নিচ্ছি, কারণ কি যখন আমি কম্পিউটারে যাব
এই জিনিসগুলা দেখানো একটু মুশকিল হয়ে যাবে। সো তোমরা একটু দেখে নাও। টেবিলের ক্ষেত্রে তিনটা জিনিস ইম্পর্টেন্ট। টেবিলের ক্ষেত্রে টেবিল ট্যাগ ইউজ করতে হয়। টি আর দ্বারা টেবিলের রো, টি ডি দ্বারা টেবিলের ডাটা বা টেবিলের কলাম বোঝায়। ডাটা বলতেই টেবিলের কলাম বোঝায়, কলামে কি কি মান আছে। আর টি এইচ দ্বারা টেবিল হেডার, মানে টেবিলের মূল যেই রোটা আছে, প্রথম রোটা, সেটাই হলো টেবিলের হেডার। তো যাই হোক, আমরা টেবিল তৈরি করার কোড দেখব কিভাবে একটা টেবিল তৈরি করা যায়। পাশাপাশি ভেড়া টেবিল কিন্তু এত সরল না হয়ে অনেক সময় এমনও হতে পারে। সবাই একটু দেখে নাও, আমি একটু উদাহরণ দেখাচ্ছি। এই কাজগুলো আজকে তোমাকে করে দেখাবো। সাপোজ এই টেবিলটা দেখতে পাচ্ছ, এইটার কয়টা রো কয়টা কলাম আছে একটু দেখে বলো। কয়টা রো কয়টা কলাম আছে? কলাম দুইটা, রো কয়টা বলো তো? হ্যাঁ, দুইটা। না ভাইয়া, নো। রো আছে 1 2 3 4 5 কয়টা? 6টা রো আছে। এই 6টা রো এর মধ্যে এইখানে কি হয়েছে বলতো? 5টা রো মিলে একটা রো হয়েছে না? 5টা রো মিলে একটা রো হয়েছে, তার মানে জি আমি ভাইয়া। ভেঙে একটা লিখছি, এটাকে বলা হয় রো স্প্যান। মানে আমরা যদি রো ভেঙে একটা লিখি, অনেকগুলা রো ভেঙে, সেটা রো স্প্যান হবে। যদি আমরা কলাম ভেঙে লিখি সেক্ষেত্রে কি হবে বলতো? কল স্প্যান। তো আমরা এই কাজটাও করে দেখবো আজকে। পাশাপাশি আরেকটা কঠিন কাজ দেখাচ্ছি, তাহলে মোটামুটি তোমরা সবগুলাই পারবা। সেটা হচ্ছে এই টেবিলটা দেখো। এই টেবিলটায় কি হয়েছে? কয়টা রো কয়টা কলাম আছে আগে একটু বলবা? কয়টা রো কয়টা কলাম? কলাম কয়টা আগে বলো? 4টা। 4টা কলাম, রো 4টা, তাই না? তো এখানে জি। রো কলাম অনেক জায়গায় স্প্যান হয়েছে। তো একটু আমাকে বলো ভেড়া, এইখানে কয়টা কলাম স্প্যান হয়েছে বলো তো? 4টা কলাম স্প্যান হয়ে একটা কলাম হয়ে গেছে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো এখানে কলাম গুলা ভাঙছে, রো কি ভাঙছে? এখানে রো কি কোনো ভাঙছে ভাইয়া বলতো? নো। এই এই চিত্রটায় এক জায়গায় মাত্র রো স্প্যান হয়েছে, সেটা কোথায় কে বলতে পারবে? নাম কি? সেন্টার 2। ভেরি গুড। তো ভেড়া এই চিত্রগুলা তোমাদের বইয়ে আছে। আমরা এইটার ডিজাইন গুলা, তোমাদের কোড গুলা কি হবে সেটা আমরা তোমাদের লিখে দেখাবো। তো মোটামুটি টেবিলের কাজ এটাই। টেবিলের পরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো হাইপারলিংক। হাইপারলিংক হচ্ছে একাধিক ওয়েব পেজের মধ্যে সংযোগ স্থাপন করা। তো আমরা একটু হাইপারলিংকের সংজ্ঞাটা দেখে নিই। যারা সংজ্ঞাটা একটু দেখো। একটা ওয়েবসাইটকে সুন্দর করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একাধিক ওয়েব পেজের মধ্যে সংযোগ বা লিংক তৈরি করে দিতে। এই কারণে আমাদের অ্যাঙ্কর ট্যাগটা ইউজ হবে, এ ট্যাগ। এইটা দিয়ে আমরা যারা অনেক সময় তোমরা দেখো না ওয়েব পেজে থাকে ফর রেজাল্ট ক্লিক হেয়ার, এরকম লেখা দেখছো? জি ভাইয়া। তো অ্যাঙ্কর ট্যাগের সাথে দিতে হয় যেটা HREF, এটাকে বলা হয় হাইপারলিংক রেফারেন্স। মানে তুমি যেই ওয়েব পেজে যাবা, মানে সাপোজ ধরো তুমি একটা লিংকে ক্লিক করলে তোমার রেজাল্টে চলে যাবে, তাহলে লিংকটায় ধরো লেখা আছে রেজাল্ট। তো রেজাল্টটা থাকলো এরকম আন্ডারলাইন করা থাকবে, নীল কালারে থাকবে। তুমি যদি এটাকে ক্লিক করো তাহলে যেই পেজে যাবে, সাপোজ ধরো result.html নামে একটা ফোল্ডার আছে বা ফাইল আছে HTML, ওইখানে চলে যাবে। তো ওইটাকে বলা হয় হচ্ছে হাইপারলিংক রেফারেন্স ফাইল। তো কিভাবে তৈরি করতে হয় আমরা সবই দেখব। পাশাপাশি আমরা আরেকটা যেটা কাজ করব সেটা হলো ইমেজ হাইপারলিংক। অনেক সময় এমন হয় না ভাইরা, আমরা ইমেজে একটা ক্লিক করি তো আরেকটা পেজে চলে যায়। একটা হলো টেক্সট হাইপারলিংক, আরেকটা হলো ইমেজ হাইপারলিংক। সবাই কি আমার কথা বুঝতেছো?
তো আমরা দুইটাই আজকে জি। দেখবো। আজকে আমাদের, হ্যাঁ বলো বলো ভাইয়া, কোনো প্রশ্ন? হাইপারলিংক গুলো কি মানে অনেক সময় দেখি আমরা এই রোলটা মানে হাইপারলিংকে ক্লিক করে ইমেজ হাইপারলিংক ক্লিক করে তখন অন্য একটা ওয়েবসাইটে চলে যায় যেখানে থাকার কথা না, মানে কনটেক্সচুয়াল না অন্য, সেটা কেন? হ্যাঁ ভাইয়া, আমরা হাইপার লিঙ্কের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটেও যেতে পারি। সাপোজ ধরো আমি ইউটিউবের লিংক দিয়ে রাখলাম, তাহলে কিন্তু ভাইয়ারা ইউটিউবেও চলে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে লিংক যদি আমি কোনো একটা ওয়েব পেজের দিই অথবা ওয়েবসাইটের দিই, তো সেই লিংকে ক্লিক করলে কিন্তু আমার সেই ওয়েব পেজ বা ওয়েবসাইটেও চলে যাবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি হ্যাঁ। ওকে, তো আমরা এখন একটু ইতে শিফট করব আমাদের। আমি দাঁড়াও, কম্পিউটারটা একটু অন করে নিচ্ছি। এটা থেকে এইটাকে বানায় দিব হোস্ট। আমি একটু এটাকে অফ, এটাকে পজ, সরি। সো আমরা টেবিল ট্যাগ দিয়ে শুরু করলাম, টেবিল বর্ডার 1। এরপরে তোমরা চাইলে টেবিলের হাইট উইডথ দিয়ে দিতে পারো। আমি আপাতত এটা এখন দিলাম না। হাইট উইডথ না দিলে যেটা হবে যে টেবিলটা তৈরি করতে ঠিক যতটুকু জায়গা লাগে কম্পিউটার ততটুকুই জায়গায় নিবে। কিন্তু ভাইরা আমরা ইমেজের মতো চাইলে টেবিলটাকেও কিন্তু মানে হাইট এবং উইডথ দিয়ে ফিক্স করে দিতে পারি। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, আমাকে একটু বলবা যে নরমালি একটা টেবিলের মানে নরমালি আমাদের স্ক্রিনটার হাইট এবং উইডথ কত? যেই স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, উইডথ হচ্ছে 1168 আর হাইট 748। তাহলে এটা হলো মানে নরমাল আমাদের যে 32 বিট বা 64 বিট কম্পিউটার সেটার হাইট উইডথ বললাম আর কি। তো হাইট দাও 300 আর উইডথ একটু বেশি দাও, উইডথ দাও হচ্ছে 600। তাহলে টেবিলটা মোটামুটি স্ক্রিনে ফিট হবে। এবার তোমরা আমাকে বলো, প্রথম রোটাকে আমরা কি বলি? টেবিল হেড না ভেরা? সবার কি মনে আছে? সরি, প্রথম টেবিল রো। তো প্রথম রোতে আমরা কি লিখব? ক্লাসের কে কে বলতে পারবা? ফার্স্ট রোতে তোমরা টেবিল ডাটা না লিখে টেবিল হেড বলো। হেডে কি কি ছিল কার কার মনে আছে? নেম, রোল, মার্ক এবং জিপিএ। তো ভেরা কয়টা কলাম আছে কে কে বলতে পারবা? 4টা ছিল। চারটা ভাইয়া। 4টা। তো 4টা টেবিল হেড লেখো। টেবিল হেড প্রথমে হইল নেম। তো ভেরা আমরা জানি প্রত্যেকটা ট্যাগ লিখে ট্যাগ কিন্তু ক্লোজ করতে হয়, মনে আছে সবার? জি ভাইয়া। ওকে, আর তোমরা যদি ভেরা তোমাদের মনে আছে যে টেবিল হেডটা কিন্তু দিলে নরমালি এটা বোল্ড হয়ে যাবে, কিন্তু তোমরা যদি এটাকে সেন্টারে রাখতে চাও সেক্ষেত্রে কিন্তু সেন্টার ট্যাগটা ইউজ করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ভাইয়া টি আর ট্যাগটা আরেকবার যারা কাজ। টি আর দ্বারা টেবিলের রো বুঝাইছি, ভালো করে শুন। মানে প্রথম রোটা আমি তৈরি করব, প্রথম রোতে যেই কয়টা কলাম আছে ততগুলা তুমি টি হেড লিখবা। বেরা প্রথমটার ক্ষেত্রে টি হেড লিখবা, কিন্তু পরের গুলার ক্ষেত্রে লিখবা টেবিল ডাটা, কারণ প্রথমেরটা হচ্ছে গিয়ে বোল্ড অক্ষরে থাকতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? একটা রোতে কয়টা কলাম আছে বলতো? প্রথম রোতে কয়টা কলাম আছে? 4টা না? জি ভাইয়া। এই কারণে 4টা টি এইচ দিবা। আমি একটু বুঝায় বলি। এই সেন্টার ট্যাগ শুরু করলাম, সেন্টার ট্যাগটা কি করতে হবে বলো? নেইমের পরে ক্লোজ করতে হবে। আমি একটু লিখে দেখাই, তারপরে আবার মনে হয় তোমাকে প্রথমে না বুঝায়া একবারে বুঝাই। দেখো এই ভাইয়া বডির পরে যদি আপনি সেন্টারটা একটু না দিতেন তাহলে কি হতো? তাহলে টেবিলটা বাই ডিফল্ট বামে হতো। বুঝতে পারছো আমার কথা? মানে ও টেবিলটা আচ্ছা। আসতো বামে। ওকে, আমরা টি আর ট্যাগটা ক্লোজ করলাম।
আমি যেটা করছি সেটা একটু বুঝায় বলি। নেম, রোল, জিপিএ, সরি জিপিএ না, মার্ক এন্ড দেন হইলো লাস্ট হইলো জিপিএ। এরা ভালো করে খেয়াল করো, আমরা শুধু এতটুক লিখলাম, এতটুক লেখার পরে টেবিলটা একটা ক্লোজ করে দিলাম, বেশি এখনই লিখলাম না। তাইলে যেটা হবে, একটা টেবিলে তুমি একটা রো দেখতে পারবা। আমি একটু তোমাদের এটা ফাইলটা সেভ অ্যাজ করে নেই, টেক্সট ফাইলও রাখি, পাশাপাশি এইচটিএমএল ও রাখি। .html, সরি আগে টেক্সট রাখি, txt, তাহলে মানে মূল ফাইলটা থাকবে। আবার আচ্ছা, এটার নাম টেবিল দেওয়া উচিত, table.html। ওকে, সেভ করে রাখলাম আমরা। তাহলে টেবিল নামে একটা তৈরি হলো, এটাকে ক্লিক করো। খেয়াল করো, তোমরা কি একটা রো দেখতে পাচ্ছ? আমি খালি একটা রো লিখছি দেখে। জি ভাইয়া। আমি একটু বুঝায় বলি, খেয়াল করো, এই একটা, এটা হলো টিআর ফার্স্ট রো, আর এই টিআরটা ক্লোজ হইলো। এর মধ্যে আমি কয়টা টেবিল হেডিং লিখছি? 4টা। তাহলে একটা রোতে এরকম 4টা কলাম তৈরি হয়েছে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইরা, আমরা যদি পরবর্তী রোটা তৈরি করতে চাই, এইটাকে কপি করে, খেয়াল করো আমি পেস্ট করলাম। ভাইরা, হেডিং না দিয়ে প্রত্যেকটাকে কি দিব তখন বলো তো? টেবিল ডাটা। টেবিল ডাটা, টিডি। এবং সেন্টার ট্যাগটা উঠায় দিব। আচ্ছা, আমি একটা কাজ করি, একটা লিখে তারপরে কপি পেস্ট করি, তাহলে মনে হয় ভালো হবে। ভাইরা, সেন্টার ট্যাগটা রাখবো না, কারণ বলতে পারবা? কারণ এগুলো আমরা লেফট অ্যালাইন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা আমরা লেফট অ্যালাইনে রাখতে চাচ্ছি। প্রথমে রাফির নাম ছিল, তো এইবার কপি পেস্ট করো। ভাইরা, রাফি রোল কত? 1001, মার্কস পাইছে 92, জিপিএটা হইল A+। তো এখানে আমরা টিআরটা ক্লোজ করলাম, টেবিলটা ক্লোজ করলাম, তাইলে বলো কি হবে? এইবার কয়টা কলাম তৈরি হবে? ক্লাসের কে বলতে পারবা? 4টা। 4টে বললাম। আমরা সেভ করলাম। এবার আমরা যদি এটাকে একটু তৈরি করি, খেয়াল করে দেখো, প্রথম এটা তো তৈরি হয়েছেই, দ্বিতীয় পার্টটা একটু দেখো, লেফট অ্যালাইন হয়ে গেছে। বাই ডিফল্ট এটা লেফট অ্যালাইন থাকে, সবাই কি বুঝতে পারো? তো রাফি 1001, 92, A+। তো ভেরা, আমাকে বলো, আমি যদি আরো 2টা ডাটা লিখতে চাই, জাস্ট এটা কপি পেস্ট করে নিচে নিচে লিখলেই হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো রাফির পরে ছিল মুন। দেখো, ইতে লেখা তো কোনো ঝামেলাই না, কম্পিউটারে লেখাটা অনেক সহজ। তো ও পাইছে 84, A+ই আছে। এরপরে হচ্ছে শাহের 1003 রোল, মার্কস 88, জিপিএ A+। আমরা এটাকে সেভ করলাম। এবার যদি আমরা এটা একটু দেখি, তাহলে আমাদের কমপ্লিট টেবিলটা হয়ে গেল। সবাই কি বুঝতেছো? প্রাইমারিটা বোঝাটাই খালি ঝামেলা, আদারওয়াইজ সহজ। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝছো? ভাইরা, ক্লাসের সবাই কি বুঝছো এই কোডটা? টেবিল লেখার কোডটা কি সবাই বুঝতে জি পারছো? ভাইয়া। ওকে, এবার তোমাদের হয়তো মনে আছে, তো আমি তোমাদের যেহেতু স্ক্রিন শেয়ার করে এখন দেখাতে পারতেছি না, একটু বইয়ে দেখাবো। ভাইয়া, হ্যাঁ বল। এইচটিএমএল এর ট্যাগ ইউজ করতে কি আমাদের মানে কমান্ড প্রম্পটের কোনো কাজ আছে? বুঝি নাই। মানে ভাইয়া, কমান্ড প্রম্পটে আমরা যেভাবে
ইউজ করি, HTML কি সেরকম মানে কোড যুক্ত করতে কোনো কাজ আছে নাকি? তোমার প্রশ্নটা আমি দুঃখিত, বুঝতে পারিনি, আবার বলো। মানে মানে ভাই আমাদের কমান্ড প্রম্পট মানে হ্যাঁ আমাদের হ্যাঁ, ল্যাপটপে যে এই যে প্রম্পট এটা আছে যেটা লিখতেছো বা কমান্ড কমান্ডে যে প্রম্পট প্রম্পট বলতে আছে তুমি এটা সেটার মধ্যে নোটপ্যাডটা কি বোঝাতে আমাদের চাচ্ছ, এইটা বোঝাতে চাচ্ছ? এইটার কোডটাই তো এটা হচ্ছে, মানে জি ভাই। এইখানে আমি লিখতেছি টেক্সট আর এটা হচ্ছে হাইপার টেক্সট, বুঝতে পারছো? এটা হলো কোড ও আর এটা হলো তার আউটপুট হাইপার টেক্সট। তবে আমরা প্রম্পটে মানে আমাদের কম্পিউটারে যে কমান্ড প্রম্পট বলে আর একটা হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, না ওইটা আলাদা, সিস্টেম দেওয়া ওইটা আছে আলাদা বা ভাইয়া, প্রোগ্রাম ওইটা দেওয়া ওইটা আছে হলো সেটার ওইটা মধ্যে হলো ওইটা হলো সিস্টেম। মানে তুমি কোনো যদি মানে কম্পিউটারে কোনো সিস্টেম কি করতে চাও, কোনো একটা কাজ করবা, সার্চ বলো বা অনেক কিছু, তো সেটা আলাদা জিনিস। আর এটা শুধুমাত্র HTML হচ্ছে তোমার ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে ইউজ হয়, বুঝছো সবাই? আচ্ছা ওকে, এবার তো আমরা এই কোডটা দেখলাম, আমরা একটু শেয়ার স্ক্রিনটা বন্ধ করে আচ্ছা আমি স্ক্রিন শেয়ার বন্ধ করলাম, আমাকে সবাই দেখতে পাচ্ছ তো সবাই নাকি, ক্লাসের সবাই? জি ভাই। এই যে এবার আমরা এই টেবিলটা একটু ডিজাইন করব, যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, উল্টা দেখতেছো মনে হয়, যাই হোক ভেড়া, এইটাতে 2টা কলাম আছে এবং 6টা রো আছে, কিন্তু রোতে কি হয়েছে বলতো ভাইয়া? প্রথম এখানে রো স্প্যান হয়েছে, খেয়াল করো এখানে কিন্তু রো স্প্যান হয়েছে। জিএসএম মোবাইল এবং সিডিএমএ টেকনোলজি, তোমরা কি জানো ভেড়া যে জিএসএম এবং সিডিএমএ আমি যখন চ্যাপ্টার 2 তোমাদের পড়াইছি তখন বলছিলাম যে একমাত্র বাংলাদেশে সিডিএমএ টেকনোলজি কে ইউজ করতো, বলতে পারবা? সিটিসেল। সিটিসেল। হ্যাঁ, এটা বর্তমানে কিন্তু আর অপারেশনে নাই। তো বর্তমানে যে অপারেশন আছে যারা জি5টা প্রত্যেকেই কিন্তু জিএসএম। জিএসএম মানে কি? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। আর সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, তোমাদের চ্যাপ্টার 2 যখন পড়াইছিলাম একটু আলোচনা করে নিয়েছিলাম। সিডিএমএ টেকনোলজিটা যদিও ভালো, এটাকে গ্রিন ফোন বলা হইতো, কিন্তু আসলে মানে খরচ বা ইসের সাপেক্ষে এটা ফ্রুটফুল হয় নাই বাংলাদেশে, দ্যাট ইজ ওয়াই ওরা এটা ইউজ করতে পারেনি। তো আমরা আবার স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি, আমরা এই এই কোডটা একটু ডিজাইন করে দেখব। ভেড়া আমি এখানেই এডিট করে নিচ্ছি, টেবিল বর্ডার হাইট টাইট সবই ঠিক আছে। প্রথমে ভেড়া এখানে আমাকে একটু বলো, প্রথম রোতে, ভালো করে শোনো, প্রথম রোতে কয়টা ডাটা আছে বলো তো? কেউ বলতে পারবা? প্রথম রোতে ডাটা আছে কয়টা? এখানে আর হেডিং দিচ্ছি না আমি, টিডি দিই। টিডির ভিতরে ভেড়া খেয়াল করো এখানে কি হচ্ছে, রো স্প্যান নাকি কলাম স্প্যান? মানে রো গুলা ভেঙে হচ্ছে নাকি কলাম ভাঙতেছে? রোগুলো ভাঙতেছে। রো স্প্যান। আচ্ছা, রো স্প্যান হবে বলছিলাম আগেই। তো রো স্প্যান কয়টা রো স্প্যান হইতেছে? 5টা। রো স্প্যান 5। ভাইয়া Okay. টিডি কি? টেবিল ডাটা মানে হ্যাঁ, প্রত্যেকটাকে বুঝছি। আমরা ডাটা বলি আর কি। আর যদি এটা তুমি বোল্ড অক্ষরে লিখতে চাও তাহলে টি হেড লিখবা আর কি, সিম্পল। তো এটার সেন্টারে কি লিখবা? জিএসএম মোবাইল, জিএসএম মোবাইল। ওকে, সেন্টারে গেল। প্রথমে কি লিখছি আমরা? গ্রামীণ ফোন, পরের টিডিতে গ্রামীণ ফোন বা জিপি। ফাইন, আমাদের প্রথম টেবিল ডাটাটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের কাছে আমি জানতে চাই পরবর্তী প্রত্যেকটা রোতে আমার কয়টা ডাটা হবে বলতো? 5টার জন্য, মানে প্রথমে আমি 5টা লিখে ফেলছি আর এটা একটা লিখছি, এরপর আমি দ্বিতীয় রোটা যখন লিখবো বলতো কয়টা টেবিল ডাটা হবে? ক্লাসে কে বলতে পারবে? যারা খেয়াল করো, আমি রো স্প্যান 5টা রো একসাথে লিখে নিছি, এখানে জিএসএম মোবাইল হয়ে গেছে আর উপরে হয়েছে হচ্ছে গ্রামীণ ফোন। এবার দ্বিতীয় রোটা যখন লিখবো, এটা অলরেডি লেখাই আছে না 5টা? সবাই কি আমার কথা বুঝতেছো? জি হ্যাঁ।
তো দ্যাট ইজ ওয়াই পরবর্তী প্রত্যেকটা রোতে আমি কয়টা করে ডাটা লিখবো বলো? অনলি একটা করে। একটা। এবং আমি প্রত্যেকটা যেহেতু সেন্টার দিতে চাচ্ছি, তাহলে এইটা দুঃখিত, আমরা এটা একটু কপি পেস্ট করে নেই। গ্রামীণ ফোনটা, গ্রামীণ ফোনের জায়গায় সিরিয়ালি আছে এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, রবি। ওকে, তাহলে এরপরে আসতেছে এয়ারটেল। এয়ারটেল শেষ। যারা এটাতে একটা দিলাম কেন বলো? রোস্প্যান 5 আছে, তার মানে 1, এটা 2, আরো 3টা আমি লিখবো। আরো 3টা কি কি হবে ক্লাসের কে কে বলতে পারবা? এয়ারটেলের পরে আছে বাংলালিংক, এখানে শুধু বাংলালিংক হবে। একটা হচ্ছে টেলিটক আছে, তো আবার কপি পেস্ট করো। সো এখানে কি হবে? টেলিটক। আরেকটা হবে, তাই না ভাইয়ারা? সবাই কি বুঝতেছে? সেটা হচ্ছে রবি। তো বলো ভাইয়ারা, 5টা যে আমি প্রথমে একদম ফার্স্টে যে লিখছিলাম জিএসএম মোবাইল রোস্প্যান 5, তাহলে এই বরাবর 5টা হয়ে গেল। এইবারে আসো পরেরটা, খেয়াল করো এখানে আছে সিডিএমএ সিটিসেল। এইখানে আমি কয়টা টিডি দিব ক্লাসে কে বলতে পারবো? পরবর্তী টেবিল রো এর জন্য 2টা। এইবার 2টা হবে, ঠান্ডা মাথায় বুঝো। প্রথমত হচ্ছে এখানে কি লিখবো? সিডিএমএ। এবং পরেরটা কি হবে? একমাত্র সিডিএমএ কি? সিটিসেল। সো আমার টিআর ক্লোজ, রোটা ক্লোজ হয়ে গেল, টেবিলও ক্লোজ। যারা খেয়াল করো, রো স্প্যান যখন আমি 5 দিছি, তার মানে 5টা রো মিলে ও একটা রো তৈরি করে নিছে এই জিএসএম মোবাইল। আর প্রথমটার এগেইনস্টে লিখছি গ্রামীণ ফোন, এবং পরের 4টা যেটা সেটা কিন্তু এটার সাথে অ্যালাইন আছে। সবাই কি বুঝতে পারো? একটু চিন্তা করতে হবে ভাইয়া। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? তো আমরা আসো একটু আউটপুট দেখি, আমাদের যেটা আমরা চাচ্ছিলাম সেটা হয়েছে কিনা। আমরা এই টেবিল ডট এইচটিএমএল টাকে টেবিল 2 ডট এইচটিএমএল দিয়ে দিই, দ্বিতীয় একটা ফাইল হিসেবে তৈরি করি। আগেটা থাকুক। এই যে টেবিল 2 এটা চলে আসছে। হ্যাঁ, আমরা এটাই চাইছিলাম না? দেখো তো ক্লাসের সবাই। জি ভাইয়া। ফাইন। সো আমরা কিভাবে রো স্প্যান করে দেখলাম। হ্যাঁ বলো ভাইয়া, কোনো কোশ্চেন আছে কিনা? ভাই আপনি যে HTML ইয়াটা ফাইল এডিট লিখছিলেন যে ওটা নোটপ্যাডটা আবার একটু দেখাতে পারবেন? হ্যাঁ শিওর শিওর শিওর। শুধু এটা দেখাইতে পারবো না, এটা তোমাদের গ্রুপে দিয়ে দিতে পারবো কোডটা। বুঝতে পারছো? আপনি একটু গ্রুপে দিয়ে দেন এটা। হ্যাঁ, গ্রুপে আমি কোডটা দিয়ে দিব, তাহলে হবে কি তোমাদের মানে সুবিধা হবে মনে হয়। ওকে, আমরা এবার স্ক্রিন শেয়ার বন্ধ করে দিচ্ছি, আর একটু আমাকে দেখতে হবে আবার। যারা সবচেয়ে জটিল পার্টটা একটু করি, এইটা বইয়ে আছে, সবাই একটু দেখে নাও। সবাই দেখতে পাচ্ছ কি? যারা এটা 4টা রো 4টা কলাম আছে। প্রথম যে রোটা দেখতে পাচ্ছ সেখানে বলতো কি হয়েছে, রো স্প্যান নাকি কলাম স্প্যান? কলাম স্প্যান। কলাম স্প্যান। কলাম স্প্যান কত? 3 4। বলে বলো 4টা ভেঙে একটা হয়েছে না? সবাই কি বুঝতেছো? ও জি 4টা ভাই। কলাম ভেঙে একটা কলাম হয়েছে। আর সেকেন্ডে যেটা হয়েছে সেটাও কলাম স্প্যান হয়েছে। কলাম স্প্যান কত লিখবা? কে কে বলতে পারবা? 3 কলাম স্প্যান 3, ভেরি গুড। এরপরে কলাম স্প্যান এখানে মাঝখানে একটা হয়েছে, এখানে কি হয়েছে বলতো? রো স্প্যান। রো স্প্যান। রো স্প্যান হয়েছে, আবার এখানে একটা কলাম স্প্যান হয়েছে, কলাম স্প্যান 2। আমি বুঝাইতে পারতেছি সবাইকে? ভাইয়া আমি বুঝতেছি না। আচ্ছা,
মানে স্প্যান বলতে ভাঙা আর কি। আমারে বলো এখানে 4টা কলাম আছে, দেখো 1 2 3 4, বুঝতেছো? 4টা কলাম আছে না? জি 4টা কলাম ভেঙে আমি পুরাটারে একটা কলামের মধ্যে লিখছি না? হ্যাঁ এই কারণে 4 কলাম ভেঙে একটা কলাম লেখা, এটা হলো কলাম স্প্যান 4। বুঝতে পারছো? এখানে Okay. দেখো 1 2 3টা কলাম ভেঙে একটা কলাম লিখতেছি না? আর এখানে আরেকটা আছে। আমার কথা কি বুঝতেছো? জি এই কারণে এটা হবে কলাম স্প্যান 3। এইখানে কি হয়েছে দেখো তো ভাইরা, উপরে নিচে কি ভাঙছে, কলাম নাকি রো? উপরে নিচে Row. কি বলা হয়? রো। রো স্প্যান 2। আর এই পাশে 2টা কলাম ভেঙে একটা কলাম লিখছো, এটা কি হবে ভাইরা? column span 2 কলাম স্প্যান। আমি কি বুঝাইতে পারছি? ভাইয়া টেবিল বর্ডার 1 বলতে আমরা কি বুঝাইছি? টেবিলের বর্ডার 1 হবে। এদিকে দেখো, যদি টেবিল বর্ডার বাড়ায় দিই তাহলে ওখানে বর্ডার লাইন বেড়ে যাবে। সাপোজ টেবিল বর্ডার দিলাম 10, তাহলে বর্ডার লাইনটা 10টা লাইন হয়ে যাবে। সবাই একটু দেখে নাও কি হয়। বুঝছো কি হয়েছে টেবিলের বর্ডার? ভাইয়া স্ক্রিনশটটা দিন। বুঝতেছো সবাই? ও আমি শেয়ার স্ক্রিন screen দিয়ে share দিই। টা তো ও আচ্ছা, দুঃখিত। এই টেবিল বর্ডার 10 দিছি ভাইয়া, এই যে টেবিল বর্ডার দিছি 10, এই হলো আউটপুট। বুঝছো? 10টা লাইন হয়েছে। সবাই কি আমার কথা বুঝছো? টেবিলের বর্ডার লাইন 10টা লাইন লিখছে, নাথিং, কোনো সমস্যাই নাই। তুমি ভেরা অনেক কিছু নিজেই তো টেস্ট করতে পারো, দেখি এটা কি হয়, তাই না? কম্পিউটার তো আর বাস্ট হবে না, তো দ্যাট ইজ ওয়াই তোমরা নিজেরা টেস্ট করে দেখতে পারো। তাইলে আসো আমরা এই কোডটা একটু দেখি। প্রথমত ভেরা টেবিল বর্ডার 1ই রাখলাম, হাইট উইডথ ঠিক আছে। এখানে হবে কল স্প্যান, COL, কল স্প্যান কত? 4। কলাম স্প্যান 4, সেন্টারে হবে সেন্টার 1। এখানে যেটা লেখা আছে সেন্টার 1, এটা সেন্টারে আছে, আর কিছুই হবে না এখানে। সবাই কি বুঝতে পারো? কারণ 4টা রো ভাইয়া মিলে একটা রো সব জায়গায় মানে সব জায়গায় কি হেডার গুলা বোল্ড হয়ে যাবে যদি আমরা হেডার ইউজ করি? হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট। তো দ্যাট ইজ ওয়াই আমরা এখানে আর কোনো হেডার ইউজ করলাম না, তাহলে আর কোনো বোল্ডও হবে না। চাইলে তুমি আলাদা বোল্ড ট্যাগও দিতে পারো, তাইলেও বোল্ড হয়ে যাবে। বুঝতেছো আমার কথা? জি ভাই। আচ্ছা ভাইয়া, আমরা আপাতত এখানে আর কিছুই লিখলাম না। তাহলে আমাকে বলো এই টেবিলটা কিরকম হবে? এই টেবিলটা কেমন হবে? জাস্ট একটা রো মানে থাকবে, টেবিল 3 দেই এটা। সবাই একটু দেখে নাও, এটা টেবিল 3 হইলো, একটা মাত্র রো থাকবে। সবাই কি বুঝতেছো? এই যে সেন্টার 1, ক্লাসের সবাই। জি ভাইয়া এইবারে পরবর্তী লাইনটা কি লিখবো ভেড়া? দেখো 3টা রো স্প্যানে, একটা হইছে রাইট 1, আরেকটা হইলো খালি, জাস্ট খালি। তাইলে আমরা কি লিখবো? সাপোজ পরবর্তী যে রো, কেউ কি আমাকে হেল্প করতে পারবা? প্রথমে কল স্প্যান কত লিখবো? টেবিল ডাটা কলাম স্প্যান 3। কল স্প্যান 3, আর যেহেতু রাইটে আছে অ্যালাইন লিখবা, অ্যালাইন ইকুয়াল টু হইলো রাইট। তাহলে লেখাটা কোথায় যাবে? রাইট অ্যালাইন হয়ে যাবে। একদম রাইট অ্যালাইন হয়ে যাবে। তো ভিতরের লেখাটা লিখবা হচ্ছে, এখানে আর সেন্টার দিও না, এখানে লিখবা রাইট 1। আর এটা 3টা রো মিলে হইলো। এরপরেরটায় কি থাকবে? কিছুই নাই, তাহলে ড্যাশ দিয়ে দিলাম, টিডি। হ্যাঁ রাইট 1 কে মানে এখানে লেখা আছে রাইট 1, মানে এটার ভিতরে রাইট 1 লেখা আছে, মানে 1 নাম্বার রাইট। বুঝছো? ওকে কিছুই না, না যা লেখা আছে আমি তাই লিখছি। ওকে, সো এইখানে আমরা সেন্টারে লিখি হচ্ছে ড্যাশ,
কিছুই নাই যেহেতু ড্যাশ দিয়ে দিই, সেন্টার ট্যাগ ক্লোজ। টিডি ক্লোজ। এইবার বলো টেবিলটা কেমন হবে, ক্লাসের কে কে বলতে পারবা? দুইটা রো হয়েছে আমাদের, বুঝতে পারো ভাইয়া? দেখো তো একটু, রাইট ওয়ান। আস্তে আস্তে আগাইতেছি আমরা। ওকে, এরপর থার্ড যেটা ভাইয়া একটু খেয়াল করো, এখানে আছে দুইটা রো স্প্যান হয়েছে, সেন্টার 2। তো এখানে রো হ্যাঁ স্প্যান, আমি আগেরটা লাস্ট লাইনটা বুঝিনি। লাস্টেরটা খালি আছে ভাইয়া, খালি মানে ভিতরে কোনো লেখা নাই, একটা আচ্ছা। যেটা আছে সেটা খালি, এই কারণে আমি ড্যাশ দিছি, বুঝতে পারছো? দুইটা ড্যাশ দিতে হয়? না না, এটা নট নেসেসারি, মানে তুমি কিছু না দিলে হবে কি খালি আসবে। দেখো ও এই যে দেখো আমি কিছুই দিলাম না, দেখো এই যে, আর দুঃখিত এটা তো আমি কপি পেস্ট করে ফেলছি, যাই হোক এটা কেটে দিই। সেভ করে রাখি। সাপোজ এটা আমি খালি রাখলাম না, দেখো খালি আসবে, এই দেখছো খালি আসছে, বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, সো আমরা ড্যাশ দিয়ে রাখলাম যে খালি বোঝানোর জন্য। এরপরে পরে যেটা রো হবে, ক্লাসের কে কে বলতে পারবা এখানে কি কলাম স্প্যান হবে? রো স্প্যান হবে। রো স্প্যান কত? 2, এবং সেইটা অ্যালাইন হলো সেন্টার। যারা সেন্টার ট্যাগ শুরু আর শেষটা দিয়ে অ্যালাইন সেন্টার দিলেও একবারে কাজ করে, তাহলে সেক্ষেত্রে হলো সেন্টার 2। সেন্টার 2 কেন দিছি বলতো? এর আগে একবার সেন্টার 1 দিছি না, এবং সেন্টার এই যে মানটা এটা সেন্টার 2 দিলাম আর। এরপরে যেটা আছে সেটা হলো লেফট অ্যালাইন। তো আমাকে বলো টিডির ভিতরে কি লিখবা? অ্যালাইন ইকুয়াল টু কি হবে? বামে আছে, অ্যালাইন ইকুয়াল টু লেফট, অ্যালাইন ইকুয়াল টু লেফট, আর বাই ডিফল্ট অ্যালাইন লেফটই থাকে। এটা আছে লেফট 1 এর ভিতরে লেখা, প্রথম লেফট আর কি। আর পাশে আরেকটা আছে, এটা ভেড়া এখানে একটু ভুল হয়েছে, ভুলটা হইলো লেফট বোধ হয় দুইটা কলাম নিয়ে আছে, তাহলে বলো লেফট টিডির ভিতরে কি হবে? দুইটা কলাম নিয়ে আছে এখানে লেফট, সেক্ষেত্রে কি লিখবো আমি? কল স্প্যান, সবাই কি বুঝতেছো? কল স্প্যান ইকুয়াল টু 2। আমি কি বুঝাতে পারছি সবাইকে, ক্লাসের সবাই? ভাইরা এইটা তোমাদের হাতে নাই তো, মানে একটু ঝামেলা হচ্ছে, দাঁড়াও আমি শেয়ারিংটা বন্ধ করে আমাকে আবার একটু দেখাই। ভাইরা দেখো তো, লেফট 1 যেটা, এটা এখানে দুইটা রো ভেঙে একটা হয়েছে, সবাই কি বুঝতেছো? আর লাস্টে আবার একটা সেন্টার 3 আছে। ভাইরা তুমি একটা জিনিস মনে রাখো, এখানে কিন্তু আমি রো স্প্যান দিছিলাম, তো যখন আমি লাস্ট রোটা লিখবো তখন কি ভাইয়ারা এখানে প্রথম ডাটাটা থাকবে? তাহলে বলতো আমি কয়টা মান লিখবো? এখানে সবগুলো আছে ভাগ, কয়টা ভ্যালু লিখবো, কয়টা টিডি লিখবো এটা বলো লাস্টেরটার জন্য। টিডি লিখবো কয়টা? তিনটা লিখবো। সবাই কি বুঝতে পারো? এই যে 1 2 3, সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ফাইন, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, সো আমাদের অ্যালাইন ইকুয়াল টু লেফট, লেফট 1 লিখছি, আরেকটা আছে সেটা হলো সেন্টার 3। তাহলে এটা কি হবে? এখানে লিখে সেন্টার 3। সেন্টার এর আগে যেহেতু অলরেডি দুইটা লিখে ফেলছি, এই কারণে এটা সেন্টার 3। সো আমার টিআর ক্লোজ, তাহলে আমার থার্ড রোটাও কমপ্লিট হয়ে গেল। এবারে আসো ফোর্থ রো। ভাইরা জানো যে ফোর্থ রোতে সিম্পলি কোনো রো স্প্যান কলাম স্প্যান নাই। তো অ্যালাইন প্রথমটা হলো রাইট, অ্যালাইন ইকুয়াল টু হবে রাইট
এখানে হলো রাইট টু, রাইট এর আগে আমরা অলরেডি একটা লিখছি, আর এখানে লেফট টুও আছে, অ্যালাইন ইকুয়াল টু লেফট, এটা হলো লেফট টু, এবং ফাইনালি লাস্টেরটা খালি, তাহলে সেন্টারে আমরা কি লিখবো, ড্যাশ দিয়ে রাখি। সো এই টিআর ক্লোজ আমাদের কলাম স্প্যানটা থাকবে না? ও না, না না, কলাম স্প্যান থাকবে না কেন? লাস্টেরটায় বলো তো ভাইয়া, লাস্টে কোনো স্প্যান হয় নাই তো? হ্যাঁ। একটা রো স্প্যানের মধ্যে ওইটা চলে আসছে আগের যেটা ছিল। সবাই কি বুঝতেছো আমার কথা? এই যেখানে একটা রো স্প্যান ছিল না, জি তো ভাইয়া। এই মানে এই সেন্টার টুটা কি দুইটা নিয়ে হবে? আমি তোমাদের পুরো এটা একটু দেখাই দিই, সবাই একটু দেখো, পারফেক্ট এইটা কিন্তু চাইছি, একটু দেখে নাও, বইয়ে কিন্তু হুবহু এইটাই ছিল। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। যারা এই কোডটা তোমরা লিখবা, মানে তোমরা জেনে রাখো যে HTML এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হইলো ভেরা টেবিল। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন মাস্ট আসবে। তো আমরা টেবিল আমাদের কমপ্লিট হয়নি, আমরা নেক্সট ক্লাসেও টেবিল পড়বো, এবং হাইপার লিঙ্কটা আজকে করাইতে পারলাম না, নেক্সট ক্লাসে আমরা হাইপার লিঙ্কটাও দেখব। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? তো ভেরা আমি কোডগুলো তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা একটু স্টাডি করো। ভালো থাকো সবাই।